শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। হঠাৎ একই ঘোষণা আসলো, ডিসেম্বরের মধ্যেই হচ্ছে ক্ষমতার পালাবদল। মাননীয় প্রধানমন্ত্রী, অনেকে তাকে বর্তমান প্রধানমন্ত্রীও মনে করে, এই কারণে মনে করে যে উনি তো যাওয়ার আগে তার পদত্যাগপত্র দিয়ে যায়নি। উনি দেখলেন না কত ঘটনা ঘটলো, এখন এই কথা বললেই বাংলাদেশে এই কথা কোনো সাংবাদিক যদি বলে একদম চারিদিকে চিক্কুই শুরু হয়ে যায়। আরে বর্তমানে বাংলাদেশের মানে বৈধ প্রধানমন্ত্রী, যেহেতু উনি পদত্যাগপত্র দেয়নি, আমাদেরকেও তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরাও যেন সব তার সঙ্গে একসঙ্গে আমরা যারা এখানে অবস্থান করছি আমরা যেন দেশে ফিরে যাই। শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এইটাই তিনি দাবি করেন। প্রিয় দর্শক, শেখ হাসিনা বাংলাদেশে আসা নিয়ে সারা দেশে তোলপাড়, এবং শেখ হাসিনা কবে আসবেন, কিভাবে আসবেন, এইটা নিয়ে যা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, মানে একেবারে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এবং আজকে আমরা দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি কিন্তু একটা ভিডিও কলে বলছেন এসে যে নেত্রী আমাদেরকে যেতে বলেছেন, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা রেডি হচ্ছি। এবং তার কথার বৈশিষ্ট্য এবং আরও বিস্তারিত আমরা জানব এই ভিডিওর মাধ্যমে। এবং শেখ হাসিনার পরিকল্পনা কী সেটা চলেন জেনে আসি। আশা করছি যারা যেখান থেকে এই ভিডিওতে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আমাদের প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রী, অনেকে তাকে বর্তমান প্রধানমন্ত্রীও মনে করে, এই কারণে মনে করে যে উনি তো যাওয়ার আগে তার পদত্যাগপত্র দিয়ে যায়নি। উনি দেখলেন না কত ঘটনা ঘটলো, এখন এই কথা বললেই বাংলাদেশে এই কথা কোনো সাংবাদিক যদি বলে একদম চারিদিকে চিক্কুই শুরু হয়ে যায়। আরে পদত্যাগপত্র দেয়নি। কারণ বর্তমানে যারা ক্ষমতায় আছে, বিরোধী দল সরকারি দল যারাই আছে কিনা, তারা সব কিছু সহ্য করলে এটা সহ্য করবে না যে উনি বর্তমানে বাংলাদেশের মানে বৈধ প্রধানমন্ত্রী, যেহেতু উনি পদত্যাগপত্র দেয়নি। কাহিনী তো একটা আসছে রে ভাই, পদত্যাগপত্র দেয়নি। তো যাই হোক, তো এখন আমাদের কি হয়েছে, আমাদের এই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছেন মোদি সাহেবের খাস মেহমান হয়ে, আপনারা জানেন। তো সে রয়টার্সের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন যে মোটামুটি সব ঠিকঠাক আছে, গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, দেখি ডিসেম্বর মাসে চলে আসুন দেশে, দেখি কে কোনটা ছিঁড়ারি বাঁধে, বলছেন একদম স্ট্রেট কাট কথাবার্তা, দেখি ডিসেম্বর মাসে চলে আসুন। সে আমারে অলরেডি বলছে রয়টার্সকে, পরে শোনাবো একটু পরে আমি আপনাদেরকে। তো এইটা শোনার পর আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে ভাই, গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে আমার ভাবতেই, মানে মানে কী হইতেছে, মানে শরীর গরম হয়ে যেতেছে। উনি সত্যি সত্যি যখন ভারতের নয়াদিল্লি থেকে ঢাকা এয়ারপোর্টে নামবেন, ভারতের নয়াদিল্লি থেকে ঢাকার এয়ারপোর্টে নামবেন, সেদিন ঢাকার অবস্থাটা কী হবে, সেদিন ঢাকার অবস্থা কী হবে আমার মাথায় ঢুকে না ভাই। আপনারা যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানেন যে সেদিন ঢাকায় কি হবে, কি হতে পারে সেদিন ঢাকায়, যেদিন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পাড়া দিবে এই 2-2.5 বছর পর। আগে আমি নিউজটা পড়ে আপনাদেরকে শুনে তারপরে বলছি। এই যে দেখেন রয়টার্সের সাক্ষাৎকার, আর রয়টার্সের সাক্ষাৎকার কপি করছে হলো আমাদের দৈনিক ইত্তেফাকের ওই যে ভাইয়েরা, ঠিক আছে। তো এখানে লিখেছে দেখেন, ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ, গুড ডিসিশন নিঃসন্দেহে মনে করি। তো চলুন আমরা একটু নিউজটা পড়ি এখান থেকে। মৃত্যুদণ্ডের সাজা মাথা নিয়ে প্রায় 2 বছরের নির্বাসন শেষে আগামী ডিসেম্বরের দিকে দেশে ফেরার পরিকল্পনা করছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে 78 বছর বয়সী রাজনীতিক তার এই পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মেরেও ফেলা হতে পারে, জেনে তিনি ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যে 2.5 বছর পর এইবার কিন্তু উনি সুনির্দিষ্টভাবে দিন তারিখ উল্লেখ করে বলেই দিয়েছেন রয়টার্সকে যে ডিসেম্বরের মধ্যে দেশে ফিরব। এখন বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতায় থাকবে না, কে লন্ডনে হিজরতে যাবে, কে বিরোধী দল হবে, কোন দলকে নিষিদ্ধ করা হবে, আর কোন দল অ্যাক্টিভ গভর্নমেন্ট বা রানিং গভর্নমেন্ট হিসেবে থাকবে, এই সিদ্ধান্তগুলো কিন্তু আসলে আমরা মনে করি যে আমরা বাংলাদেশের জনগণ দেই। আমরা মনে করি যেহেতু ভোটাভুটি বলে একটা ব্যাপার আছে বাংলাদেশে, যেগুলো মনে আমরা আমাদের দেশ থেকে সিদ্ধান্ত নেই, আমরা এগুলো করি, কিন্তু ভাই ভুল। আমার কাছে কেন জানি মনে হয় এর পিছনে অন্য কেই বা কারা রয়েছে। অনেকে শখ করে ডেকে নাম দিছে কি ডিপ স্টেট, অনেকে শখ করে ডেকে নাম দিছে ডিপ স্টেট। এই যে দেখেন শেখ হাসিনার 17 বছর শাসনামল, মাত্র হয়তো কত হবে 50,000 1 লাখ পোলাপান হবে, সবচেয়ে বড় জোর এই গণভবনের দিকে। তারপরে শেখ হাসিনার যে বাসভবন ছিল, নামটা তো ভুলে গেলাম, শেখ হাসিনা বাসভবনের নামটা জানি কি ছিল, সুন্দর একটা নাম আছে, ভুলে গেছি, কমেন্ট করে জানেন। তো যাই হোক,
সেদিকে যখন এই 50,000 1 লাখ মানুষ হবে বড় জোর সেখানে যাচ্ছিল, চাইলে কিন্তু শেখ হাসিনা বা শেখ হাসিনা যে সেনাবাহিনী ছিল, এই বর্তমান সেনাবাহিনী ওয়াকরুজ্জামান যদি একটু কামান ট্যাঙ্ক নিয়ে রাস্তায় নামতো, তাহলে কিন্তু এই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায় মুহূর্তের মধ্যে, এতে কোনো সন্দেহ নাই। চিন্তা করে দেখেন, শেখ হাসিনার ওই সময়ে সেনাবাহিনী চাইলে 2-4টা ট্যাঙ্ক নামাইলেই কিন্তু তখন এই আন্দোলন পিছু হটে, বুঝছেন। কিন্তু কোনো কারণে শেখ হাসিনার যে সেনাবাহিনী তখন কিন্তু কথা শুনছিল না। আর শেখ হাসিনা বারবার বলার পরও সেনাবাহিনী যেহেতু রাস্তায় নামেনি, নিশ্চয়ই সেনাবাহিনীর উপর কারো না কারো প্রভাব ছিল, বুঝতে পারছেন। তো যে যার ভাই স্বার্থ বুঝে, যখন বিপদে পড়ে যে যার স্বার্থ বুঝছে, তো যার ফলে সেনাবাহিনী ওদিক দিয়ে পুলটি মারছে। কারণ সেনাবাহিনী যদি ওই মুহূর্তে শেখ হাসিনার কথা শুনতো, তাহলে উপরে যে বসেরা বসে রয়েছে, ডিপ স্টেট নামের বসেরা বসে রয়েছে, তারা হয়তো একটা কাহিনী করতো এই সেনাবাহিনীর সাথে। তো যার ফলে তারা কি করছে, তারা মনে করছে যে ওই সময় সেনাবাহিনীর শেখ হাসিনার কথা না শুনে ওই বসদের কথা শুনেই বেটার। এখন কারা ছিল সেই বস, বিগ বস, সেটা তো ভাই আমিও জানি না, আপনিও জানি, কিন্তু কেউ না কেউ ছিল, নাইলে অল্প কিছু 2-4টা কামান ট্যাঙ্ক বা রাস্তায় নামালে কিন্তু সেই বিদ্রোহ শেষ হয়ে যায়, বুঝছেন। এরকম সিরিয়াতে 2-4-5-10 লাখ মানুষ মেরে ফেলাইছে, তাতে কি যায় আসে, কার কি বিচার হয়েছে। সিরিয়ার বাশার আল আসাদ এখন রাশিয়ার মস্কোতে খুব আলিশান দিন যাপন করতেছে, কি হয়েছে, কোন বিচার টাচার কি হয়েছে সব ভুলেও গেছে অলরেডি। অথচ 8-10 লাখ মানুষ মারা গেছে, আর বাংলাদেশে মারা গেছে মাত্র 1400 জন বিবিসির হিসাবে, আর বাংলাদেশ সরকারের হিসাবে মাত্র 700 জন। কই 8-10 লাখ সিরিয়ায়, কই বাংলাদেশে হলে 1014 বা 600 জন। তো খুব সহজে এটাকে নিয়ন্ত্রণ করতে পারতো। যাই হোক, ডিপ স্টেটের কারণে বা অন্য কোনো শক্তি পিছনে ছিল, যে কারণে এগুলো হয়নি, বিশাল বড় একটা পলিটিক্স এখানে হয়ে গেছে। তো এখন শেখ হাসিনা চলে গেছে, এখন যারা কিনা শেখ হাসিনাকে সরাইছে, তো তারা ভাবছিল যে শেখ হাসিনা আসার পর, চলে যাওয়ার পর নতুন যে সরকার আসবে তারা মনে হয় একটু তাদের সাথে একটু খেলাধুলা। রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার, এক সাক্ষাৎকার তোলপাড় করছে বাংলাদেশ, সারা পৃথিবী। রয়টার্সে গতকালকে বিকেলে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরে আমরা রাত পর্যন্ত যে দৃশ্য দেখেছি, পৃথিবীর প্রায় তাবৎ গণমাধ্যমে এটা খবর হয়েছে, গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রায় সকল পত্রিকাতে এটা খবর হয়েছে। ইউটিউব, ফেসবুকে আলোচনার প্রথম এবং প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনার ফেরা। এটা নিয়ে বিবিসি বাংলা একটা প্রতিবেদন তৈরি করেছে যে শেখ হাসিনার এই ফেরার ঘোষণা, ডিসেম্বরে নেতাদের নিয়ে একসাথে ফেরা, একসাথে আত্মসমর্পণ, এই ব্যাপার নিয়ে বিএনপি, জামাত, এনসিপি তারা কি ভাবছে। তারা রাজনৈতিক দলের প্রতিক্রিয়াও ছাপিয়েছে সাধারণ খবরের পাশাপাশি। প্রতিক্রিয়াও আমরা দেখেছি, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছে। কিন্তু শেখ হাসিনার ফেরার এই ঘোষণা, যখন তিনি বলছেন ডিসেম্বরে ফিরবেন এবং নেতাদের নিয়ে ফিরবেন, একসাথে আত্মসমর্পণ করবেন, তখন তো সরকারের খুশি হওয়ার কথা। কারণ একদিন আগেও সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি বলেছেন শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টার প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়াটা সহজ না, সময় সাপেক্ষ প্রক্রিয়া। এবং সেই সময় সাপেক্ষ প্রক্রিয়া তিনি যখন বলছেন, সেটা নিশ্চয়ই এই ডিসেম্বরের মধ্যে সম্ভব নয়। যদি সরকারের এই চেষ্টার বাইরে শেখ হাসিনা নিজেই ফিরতে চান এবং তার নেতাদের নিয়ে ফিরতে চান, যে সকল নেতাদের বিরুদ্ধে বহু মামলা রয়েছে, তাহলে তো সরকারের বরং আরও অনেক বেশি খুশি হওয়ার কথা, বিরোধী দলের অনেক বেশি খুশি হওয়ার কথা। কিন্তু খুশির পরিবর্তে সরকারের ভেতরে এক ধরনের উদ্বিগ্ন অবস্থা কেন আমরা দেখছি? সরকার কেন নানা ধরনের প্রক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করছে, মানে উদ্বেগ প্রকাশ করছে না, উদ্বেগ দেখা যাচ্ছে তাদের মধ্যে। যেমন তথ্য মন্ত্রণালয় দিয়ে গণমাধ্যমের উপরে একটা নোটিশ দেওয়া যে শেখ হাসিনার কোনো খবর প্রচার করা যাবে না। আদতে শেখ হাসিনার সাক্ষাৎকার, অডিও, ভিডিও কোনো ধরনের কিছুই বাংলাদেশের গণমাধ্যম প্রচার করছে না। পৃথিবীর তাবৎ অন্তত 100টা গণমাধ্যমে এই খবরটা ব্যক্তিগতভাবে আমার চোখে পড়েছে। পৃথিবীর কোন কোন গণমাধ্যমে খবর হলো এটা নিয়ে, সেটা যেমন মানে বাছাই করা কিছু, অন্তত 40টার বেশি গণমাধ্যমের শিরোনামটা নিয়ে আমরা একটু আলোচনা করব। পাশাপাশি সরকার কেন তথ্য মন্ত্রণালয় দিয়ে বাংলাদেশের গণমাধ্যমের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করছে, এটার পেছনে কারণটা কি, এটাকে মিসলিড করে নানা রকমের ন্যারেটিভ যদি তৈরি হয় যে সরকার ভয় পাচ্ছে, এই ব্যাপারটা যদি ছড়িয়ে পড়ে, তাহলে সেটা সরকারের জন্য ডিসক্রেডিট। আমার মনে হয় না যে 2/3 বেশি আসনে বিজয়ী একটা সরকারের
এই সামান্য ইস্যুতে এত বেশি ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে? কারণ সরকার নিজেই চাইছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে। সেখানে শেখ হাসিনা যদি নিজেই ফিরে আসেন এবং আদালতে আত্মসমর্পণ করেন, আত্মসমর্পণের মাধ্যমে তাকে যদি জেলে নেওয়া যায়, তাহলে তো কাজটা অনেকখানি 100%-এর 80% কাজ এগিয়ে গেল। তাহলে সমস্যাটা কোথায়? চলুন এই দুটো বিষয়ই একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি কোন গণমাধ্যম কিভাবে নিউজ ট্রিটমেন্ট দিল এবং এর পরিপ্রেক্ষিতে সাংবাদিক বিশ্লেষকরা কি বলছেন সরকারের আচরণ ব্যাপারে। এটা স্পষ্ট করছে যে তিনি ডিসেম্বরেই বাংলাদেশে ফিরছেন এবং শুধু তিনি নন, তার সাথে থাকা অন্যান্য আমরা জানি এমপি, মন্ত্রী বা জেলাভিত্তিক, থানাভিত্তিক যে নেতাকর্মী, তারা সবাই যার যার এলাকায় ফিরে আসবেন। Majority of our leaders are inside the country. More than 140 MPs are in jail. Our local government chairmen, municipality mayors are all in jail. A few, only a very few handful were able to leave the country and seek shelter and asylum in different countries. So, of course, our objective is to first of all ensure those who are in prison without any trial will be freed and given bail, and the ban that has been imposed on us, the fact that we are a prohibited political party, a proscribed organization, that will be lifted. And with this context, our leader, former Prime Minister Sheikh Hasina, has declared that she expects our institutions, our judiciary, our police force, military force, the border guard force, which are now currently being used against us by this current government and the recent past Yunus government, she expects that they will act in accordance with law. And with this view, she has expressed that all of us would like to surrender, would like to go back, and those of us who are in jail for last 2 years without any trial should be freed to take part in regular political and social activities. প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা ফিরলে তাকে কি ফাঁসি দিয়ে দেওয়া হবে? অর্থাৎ তার বিরুদ্ধে যে রায় হয়েছে, রায় তো না, সে তো এক মহা রায়, তো নাকি তিনি আদালতে দাঁড়িয়ে আইনি সুরক্ষা পাবেন, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন, নাকি তাকে এয়ারপোর্টে নামুন বা যে মাধ্যমেই দেশে ফিরুন না কেন সেখানেই হত্যা করা হবে? শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। যে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা একটা ভারতের দিল্লির একটা নিয়ন্ত্রিত একটা দল। মনে করি না এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু। এটা মূলত এটা একটা প্রোপাগান্ডার অংশ। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে, এবং আমরাও মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। শেখ হাসিনা যদি দেশে ফিরে, কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। আসলে সময় সবকিছু বলে দেবে কি হবে কি হবে না, তবে আমাদের কি করণীয় রয়েছে, আমরা কি করতে পারবো সে বিষয়ে চলুন একটু ভেবে দেখি। কিন্তু যে সকল ইনফ্লুয়েন্সাররা শেখ হাসিনা পালাইছে বলে নাচলো, গাইলো, কুদলো, এবং যে সকল যোদ্ধা, সেই জুলাই যোদ্ধার কথা বলছি আর কি, তারা কোটা না মেধা স্লোগান দিয়ে শুরু করলো, দিল্লি না ঢাকা বলল, নতুন বন্দোবস্তের কথা বলল, কি হলো? আমরা দেখলাম আমেরিকার কাছে বাংলাদেশ অঘোষিতভাবে বিক্রি হয়ে গেল। আমরা অস্ত্র কিনছি, বিমান কিনছি, গম কিনছি, আরো কত কিছু কিনছি, কত কিছু দিচ্ছি, কত কিছু নিচ্ছি। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো অনেক পরিবর্তন আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং জুলাই জঙ্গি যেগুলো আছে তারা শেখ হাসিনা ফেরার আগেই পালিয়ে যাবে। যারা শ্রোতা মণ্ডলী, অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে লিখবেন কমেন্ট বক্সে। কি মনে হয় আপনাদের? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আসলে কিন্তু পদত্যাগপত্র জমা দেন নাই, তার মানে কি তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী? এই সরকার, জজ ভাই যেটা বলছিলেন যে এই সরকার কিন্তু একটা জোরে সোরে একটা ঝুঁকি আসলেই পড়ে যাবে, একদম দুর্বল সরকার, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো আপনার কাছে কি মনে হচ্ছে লিখবেন।
শেখ হাসিনাকে কি ঠেকাতে পারবে এই জামাত, এনসিপি এবং বিএনপি? লিখবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী নতুন কোনো ভিডিওতে।